আসুন এক ঝলকে দেখে নিই আজকের দিনের সেরা কিছু খবর। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। প্রায় 4 বছর পর ফের শুরু হলো শিক্ষকদের বদলির আবেদন গ্রহণ। বুধবার থেকে উৎসশ্রী পোর্টাল খুলেছে। শিক্ষকেরা ফের আবেদন করতে পারছেন বলে স্কুল শিক্ষা দপ্তরের কর্তৃপক্ষ জানিয়েছেন। সরকারি এই সিদ্ধান্ত খুশি শিক্ষা মহল। স্কুল শিক্ষা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ পরিস্থিতিতে 2022 সালের সেপ্টেম্বর মাস থেকে উৎসশ্রী পোর্টালটির মাধ্যমে বদলির আবেদন গ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীকালে স্কুলগুলিতে শিক্ষক ও গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ার কারণেও বেশ কিছুদিন তা বন্ধ ছিল। বুধবার থেকে শিক্ষকেরা নিয়ম মেনে সব ধরনের বদলির আবেদন অনলাইন করতে পারছেন। স্কুল শিক্ষা দপ্তরের এক কর্তা জানান, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ট্রান্সফার অন স্পেশাল গ্রান্ট অ্যাড রিয়ালাইজেশন বিধি 2015-র বিধান অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন বদলির অপেক্ষায় থাকা শিক্ষক অশিক্ষক কর্মীদের মধ্যে স্বস্তি ফিরবে বলে ধারণা। তবে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, বহুবার আবেদন করার পর পোর্টালে আবেদন নেওয়া শুরু হলো, কিন্তু 2021 সাল থেকে যাদের আবেদন মীমাংসা হয়নি তাদের বদলি আগে না হলে আবার আইনি জটিলতা হবে বলে আমার মনে করি। এসআইআর ট্রাইব্যুনাল থেকে এবার সরে দাঁড়ালেন বিচারপতি রঞ্জিত কুমার বাগ। এসআইআর ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগ। এর আগে গত মে মাসে ট্রাইব্যুনাল থেকে ইস্তফা দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবগনাম। তার সঙ্গে পথে হেঁটেই ব্যক্তিগত কারণ দেখিয়ে ট্রাইব্যুনাল থেকে সরে গেলেন বিচারপতি বাগ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বিচারাধীন বিবেচনা তালিকা থেকে নামগুলো নিষ্পত্তি তার সুপ্রিম কোর্ট তুলে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ওপর। বলা হয়েছিল, অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটি ট্রাইব্যুনাল গঠন করে দেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি। সেই ট্রাইব্যুনাল বিবেচনাধীন তালিকায় থাকা নামগুলো নিষ্পত্তির কাজ করবে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে ট্রাইব্যুনালের কাজ হয়েছে। সেই ট্রাইব্যুনালে ছিলেন বিচারপতি বাগ। একাধিক মামলার নিষ্পত্তি করেছেন তিনি। এসআইআর বিবেচনাধীন তালিকায় থাকা প্রায় 27 লক্ষ নাম ট্রাইব্যুনালের শুনানির জন্য গিয়েছে। সূত্রের খবর, এখনো পর্যন্ত 28 থেকে 30 হাজার নামের নিষ্পত্তির কাজ হয়েছে। দিনে 50 থেকে 60টার বেশি মামলা নিষ্পত্তি করা হচ্ছে না। পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে কাজে ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ। অবসরপ্রাপ্ত বিচারপতিদের একাংশের বক্তব্য, ট্রাইব্যুনালের কাজ আদালতের শুনানির চেয়ে কোনো অংশে কম নয়। যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তাদের নথি ধরে ধরে যাচাই করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে সশরীরে আবেদনকারীকে ডেকে পাঠাতে হচ্ছে, কিন্তু আদালতের মতো সমান্তরাল প্রক্রিয়া চালানোর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ট্রাইব্যুনালের কাছে নেই। নির্বাচন কমিশন সূত্রে দাবি, এভাবে চললে সম্পূর্ণ তালিকার নিষ্পত্তি করতে 25 বছর লেগে যেতে পারে। ফ্ল্যাট দখলের মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। কলকাতা হাইকোর্ট বুধবার শর্ত সাপেক্ষ তার জামিনের আবেদন মঞ্জুর করেছে। প্রায় 1 মাস পর হাজতের বাইরে বেরোবেন তিনি। গত 3রা জুন জয়প্রকাশকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে 14 বছর ধরে বেআইনিভাবে একটি ফ্ল্যাট দখল করে রাখার অভিযোগ রয়েছে। জামিন পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জয়প্রকাশ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু গত 29শে জুন বিচারপতি ঘোষ ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই মামলা থেকে সরে দাঁড়ান। এরপর বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে মামলাটি শুনানির জন্য যায়। বিচারপতি মুখোপাধ্যায় বুধবার জয়প্রকাশের আবেদন মঞ্জুর করেছেন। জামিন পেলেও নির্দিষ্ট কিছু শর্ত মানতে হবে জয়প্রকাশকে। যে থানায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই ফুলবাগান থানা এলাকায় ঢুকতে পারবেন না তৃণমূল নেতা। নির্দিষ্ট সময়ে থানায় হাজিরা দিতে হবে। তাকে পুলিশের তদন্তে সব রকম সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে আদালত মারফত। প্রাক্তন মুখ্যমন্ত্রী জন্ম ও প্রয়াণ দিবস উদযাপনের অনুষ্ঠানেও প্রাক্তন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার স্বাস্থ্য ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের পাশাপাশি বামফ্রন্ট সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে স্মরণ করেন তিনি। জ্যোতি বসুর একটি বক্তৃতা উল্লেখ করে শুভেন্দু বলেন, আমার মুখ্যমন্ত্রিত্বের বয়স এখনো 2 মাসও হয়নি। এই সময় দাঁড়িয়ে বিধানচন্দ্র রায়কে নিয়ে বলা প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর একটি কথা আমার মনে পড়ছে। আজ যখন এই রাজ্যের কাজ করতে যাচ্ছি তখন পরিস্থিতিটা আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠছে। তিনি আরও যোগ করেন, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন, আমি যেখানে কাজ শুরু করতে যাচ্ছি সেখানে দেখছি ডাক্তার বিধানচন্দ্র রায় আগেই তার সূচনা করে দিয়ে গিয়েছেন। আর আজকের মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে, আমি যেখানেই হাত দিচ্ছি সেখানেই শুধু ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। এই দুটি ভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়েই আমাকে পথ চলতে হবে। এদিন বিধাননগর মহকুমা হাসপাতালের নাম পরিবর্তন করে বিধাননগর মাল্টি স্পেশালিটি হাসপাতাল রাখা হয়। মঙ্গলবার তলব করেছিল বিধাননগর আদালত, কিন্তু যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধাক্কা খেয়েছেন হাইকোর্টেও। এই অবস্থায় ডিজে মন্তব্য নিয়ে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য ফের তাকে তলব করল বিধাননগর আদালত। আগামী বুধবার সকাল 10টায় তাকে বিধাননগর আদালতে যেতে বলা হয়েছে। সেখানে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। বিধানসভা ভোটের প্রচার পর্বে বিভিন্ন সভা থেকে ডিজে বাজানো নিয়ে মন্তব্য করেছিলেন অভিষেক। ভোটের ফল বেরোনোর পর ডিজে বাজবে বলে মন্তব্য করেছিলেন তিনি। বলেছিলেন, ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাপালা করে দেব। ওই সময় একাধিক প্রচার সভায় এমন মন্তব্য করেছিলেন অভিষেক। নির্বাচন পরবর্তী সময় তা নিয়ে মামলা হয় অভিষেকের বিরুদ্ধে। উস্কানিমূলক মন্তব্য করায় অভিযোগ ওঠে। প্রথমে বিধাননগর পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়, পরে সিআইডি এই মামলার তদন্ত শুরু করে। ওই ডিজে মন্তব্যের তদন্তে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছেন সিআইডির আধিকারিকেরা। বিধাননগর আদালত তাকে সম্মতি দিয়েছে, কিন্তু তার বিরোধিতা করে হাইকোর্টে যান অভিষেক। সাংসদের বক্তব্য, ওই কণ্ঠস্বর তারই। এই বিষয়টি তিনি অস্বীকারও করেননি। তারপরেও কেন কণ্ঠস্বরের নমুনার প্রয়োজন তা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা করেন তিনি। জুলাই মাসের শুরুতেই বাণিজ্যিক এলপিজি ব্যবহারকারীদের স্বস্তি দিল তেল বিপণন সংস্থাগুলি। 1 জুলাই বুধবার থেকে কলকাতার 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 174 টাকা কমে হয়েছে 3081 টাকা 50 পয়সা। অন্যদিকে সাধারণ গ্রাহকের ব্যবহৃত 14.2 কেজির গৃহস্থালী এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত 968 টাকা রাখা হয়েছে। গত 3 মাসে দুবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হয়। গত 7 জুন থেকে কলকাতার সিলিন্ডার পিছু গৃহস্থালী রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়ে হয়েছিল 968 টাকা, আগে ছিল 939 টাকা। পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধিতে একই ভোগান্তির শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ। গত 1 জুন থেকে কলকাতার সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাসের দাম 53 টাকা থেকে 50 পয়সা বৃদ্ধি পেয়ে হয়ে যায় 3255 টাকা 50 পয়সা। এর ঠিক 5 দিনের মাথায় দাম বেড়েছিল 14.2 কেজির গৃহস্থালী ব্যবহৃত সিলিন্ডারেরও। বিশেষজ্ঞদের মতে মধ্য এশিয়ার যুদ্ধের আবহে আন্তর্জাতিক জ্বালানি বাজারে পেট্রোলিয়াম পণ্যের দাম বেড়েছে। এই কারণে গত কয়েক মাস ধাপে ধাপে গ্যাসের দাম বেড়েছে। তবে আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি চুক্তির স্বাক্ষরতার পর হরমুজ প্রণালী খুলতেই ধীরে ধীরে জ্বালানির যোগান স্বাভাবিক হচ্ছে। তার জেরেই কমানো হলো বাণিজ্যিক সিলিন্ডারের দাম। রাজ্যে বুধবার থেকে কার্যকর হচ্ছে বিকশিত ভারত গ্যারেন্টিড ফর রোজগার অ্যান্ড অজীবিকা মিশন, সংক্ষেপে ভিবিজি রামজি বা জি রামজি প্রকল্প। 2005 সালে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পর পরিবর্তে কার্যকর হচ্ছে এই নতুন প্রকল্প, যাতে কাজের নিশ্চয়তা প্রতি অর্থবর্ষে 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা হয়েছে। এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে 8,508 কোটি টাকা। রাজ্য সরকার 5,672 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই শুভেন্দু অধিকারীর সরকার সব কেন্দ্রীয় প্রকল্পের জন্য দরজা খুলে দিয়েছে।
যা বিগত সরকারের আমলে বন্ধ ছিল। সেই মতো এই জি প্রকল্প কার্যকর করার কথা জানিয়েছিলেন। সোমবার তা নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে সরকার। তাতে জানিয়েছে রাজ্যের যেসব গ্রামীণ এলাকায় প্রযোজ্য সেখানে এই প্রকল্প কার্যকর করা হবে। এই প্রকল্পে প্রতি অর্থবর্ষে 125 দিনের কাজের নিশ্চয়তা রয়েছে। এর ফলে গোটা রাজ্যে 2.56 কোটি জব কার্ড হোল্ডার সুবিধা পাবেন। জরুরি সরকারি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে শ্রমিকদের ব্যাংক বা ডাকঘরের অ্যাকাউন্টে পাঠানো হবে। মাস্টার রেল বন্ধ হওয়ার 1 সপ্তাহের মধ্যে অথবা সর্বোচ্চ 15 দিনের মধ্যে মজুরি প্রদান করতে হবে। কোনো পরিস্থিতিতে তা না হলে আইনের বিধান অনুযায়ী শ্রমিকরা ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন। নিট ইউজিসির আবেদন মূল্য ফেরত পাওয়ার আবেদন জানানো যাবে জুলাই মাসেও। এর আগে 30শে জুন পর্যন্ত আবেদনের পোর্টাল চালু রাখার কথা ঘোষণা করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সংস্থার তরফে 1 জুলাইয়ের ফের এই মর্মে বিশেষ বিজ্ঞপ্তি ধারণা করা হয়। জানানো হয়েছে 7 জুলাই পর্যন্ত আবেদন মূল্য ফেরত পাওয়ার পোর্টাল চালু থাকছে। প্রশ্ন ফাঁসের জেরে 3রা মে নিট ইউজিসি বাতিল করা হয়েছিল। পুনর্পরীক্ষা 21 জুন নেওয়া হয়েছে। তবে পরীক্ষা বাতিল হওয়ার পরীক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েছিল এনটিএ। এরপরেই আয়োজক সংস্থার তরফে 3রা মে পরীক্ষার আবেদন মূল্য ফেরত দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। পরীক্ষার্থীদের এনটিএর ওয়েবসাইট মারফত ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জমা দিতে হবে। ব্যাংকের তথ্য সঠিক ও আপ টু ডেট থাকলে সরাসরি অ্যাকাউন্টে টাকা ফেরত পেয়ে যাবে তারা। তবে দ্রুত অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এই মর্মে কোনো ফোন কল বা মেসেজ বা লিঙ্ক এলে তা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে এনটিএ। পুনঃপরীক্ষার 4 দিনের মধ্যে সম্ভাব্য আনসার কি প্রকাশিত হয়েছে। দ্রুতই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এই সংক্রান্ত তথ্য জানার জন্য পরীক্ষার্থীদের এনটিএর ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। 2025 সালের জানুয়ারিতে হোয়াইট হাউস প্রত্যাবর্তন করেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হন এই রিপাবলিকান নেতা। গত 1 বছরে তার আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একটি নথির ভিত্তিতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর 1 বছরে ট্রাম্পের আয় প্রায় 220 কোটি মার্কিন ডলার। অধিকাংশই এসেছে ক্রিপ্টোকারেন্সি থেকে। ওই নথি অনুযায়ী 1 বছরে ট্রাম্পের পারিবারিক ক্রিপ্টোকারেন্সি ব্যবসা থেকে লাভ হয়েছে 140 কোটি ডলারের বেশি। শুধু ক্রিপ্টোকারেন্সি নয়, ট্রাম্প আরও নানান ব্যবসার সঙ্গে যুক্ত। রিয়েল এস্টেট ব্যবসা থেকেও খারাপ লাভ হয় না মার্কিন প্রেসিডেন্টের। সব মিলিয়ে 2024 সালে অর্থাৎ প্রেসিডেন্ট হওয়ার আগে ট্রাম্প তার পারিবারিক ব্যবসা থেকে যা লাভ করেছিলেন তার থেকে কয়েক গুণ বেড়েছে 2025 সালে। নথি অনুযায়ী 2024 সালে ট্রাম্পের আয় ছিল 62 কোটি ডলার, কিছুটা বেশি। ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সি ব্যবসা সংযুক্ত আরব আমিরাতের একটি সংস্থা যোগ দেওয়ার পরই লাভের পরিমাণ লাফিয়ে বাড়তে থাকে। জানা যায় ট্রাম্পের সংস্থা ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স এর ক্রিপ্টো ব্যবসা গোপন বিনিয়োগের করে আমির শাহীর এই সংস্থা। যদিও এই লেনদেনটি নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। নথি অনুযায়ী ট্রাম্পের এবং তার সংস্থার নিজস্ব কয়েন বিক্রি করেই শত কোটি ডলার লাভ করছেন মার্কিন প্রেসিডেন্ট। অতীতে বারবার ট্রাম্পের ক্রিপ্টো ব্যবসা নিয়ে প্রশ্ন উঠেছে। তার পারিবারিক সংস্থার আয় নিয়ে রহস্য ছিল। শুধু আমির শাহী নয়, শোনা গিয়েছিল পাকিস্তানের ভার্চুয়াল অ্যাসেট রেগুলেটরি অথরিটির অনুমোদন ক্রমে সে দেশের সংস্থা এসএসসি ফিনান্স টেকনোলজি বিনিয়োগ করেছে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সের। 2024 সালে ট্রাম্পের এই সংস্থার পথ চলা শুরু। বছর ঘুরতে না ঘুরতে লাভ বাড়তে থাকে এই সংস্থার। তবে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর ফুলে ফেঁপে উঠেছে তার ক্রিপ্টো ব্যবসা। জুলাইয়ের সমাবেশ ঘিরে টানাপোড়েনের মধ্যে তৃণমূলের দখল নিয়ে ঋতব্রতপন্থী এবং কালীঘাটপন্থীদের লড়াই পৌঁছে গেল দিল্লিতে। কে আসল তৃণমূল জানতে এবার ঋতব্রতপন্থী তৃণমূলের প্রতিনিধিদের ডেকে পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। তা নিয়ে তলব পেয়েই দিল্লিতে রওনা দিলেন তারা। বৃহস্পতিবার বেলা 12টায় দিল্লির নির্বাচন সদনে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে প্রতিনিধিদের দেখা করতে বলা হয়েছে। ঋতব্রতপন্থী তৃণমূলের পরিষদীয় দলের 10 সদস্য ঋতব্রতের নেতৃত্বে বুধবার বিকেলে দিল্লি রওনা হয়েছেন। তার আগে ঋতব্রত বলেন, আমাদের আজকেই জানানো হয়েছে বৃহস্পতিবার দিল্লিতে দেখা করতে হবে।
তাই আমরা যাচ্ছি। নির্বাচন কমিশন কেন ডেকেছে তা প্রকাশ্যে বলা উচিত নয়। সূত্রের খবর, ঋতব্রতপন্থীদের সঙ্গে কথা বলার পর জাতীয় নির্বাচন কমিশন কালীঘাটপন্থী তৃণমূলের প্রতিনিধিদের ডেকে পাঠিয়ে তাদের মন্তব্য জানতে চাইবেন। প্রসঙ্গত, গত 21শে জুন নিউ টাউনের বিলাসবহুল হোটেলে বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তৃণমূলের জাতীয় কর্মসমিতি গঠন করে ফেলেছিলেন ঋতব্রত তার সহযোগীরা। 23শে জুন আরও তৃণমূল দখলের পথে আরও এক ধাপ এগিয়ে তারা গিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দানের কোটি কোটি টাকা নগদ এবং মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় কড়া পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ধৃত 8 অভিযুক্তের হয়ে আদালতের সওয়ালের ক্ষেত্রেও আইনজীবীদের নির্দেশ করেছেন তিনি। কিন্তু বিতর্ক তাতে থামছে না। প্রশ্ন উঠছে, ডবল ইঞ্জিন সরকারেরও পৃষ্ঠপোষকতায় চলা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এর নামে নানা অনিয়ম নিয়ে। সতর্ক বার্তা উপেক্ষা করা হয়েছে সুরক্ষা বিষয়ক সাধারণ কার্যবিধি এড়ানো সহ আলোচনায় এসেছে বিভিন্ন বিষয়। এমনকি রাম মন্দিরের দান সামগ্রী গহনা করার এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হলেও তদন্তকারীরা খতিয়ে দেখেছেন সেগুলি যথেষ্ট কার্যকর ছিল না। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট 2025 সালের এপ্রিল থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 82.78 লক্ষ টাকা দান পেয়েছে। 2024 সালের জানুয়ারি উদ্বোধন হওয়ার পর থেকে প্রাপ্ত দানের মধ্যে 2100 কোটি টাকা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ হয়েছে ট্রাস্ট। তেলেবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর শামস ইকবালকে। 6 ঘন্টার মধ্যে 1000 টাকার বন্ডে জামিন পেলেন তিনি। আদালতে অভিযোগকারী হলফনামা দিয়ে জানান তিনি অভিযোগ তুলে নিচ্ছেন। পরে তার আইনজীবীর বক্তব্য, আলোচনার মাধ্যমে বিষয়টি মিটমাট হয়ে গিয়েছে। তিনি জামিন পেলেও শামসের বর্ণময় জীবনের ইতিমধ্যে আলোচনায়। 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন শামস। প্রাক্তন মেয়র ফিরদ হাকিমের অত্যন্ত ঘনিষ্ঠ এই শামস ফিরদকে ডাকতেন ববি আঙ্কেল বলে। সমাজ মাধ্যমে ববি এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে তার একাধিক ছবি রয়েছে। একবার তিনি কোটি টাকার বিলাসবহুল গাড়ি নিয়ে পুরসভায় গিয়ে সকলেই নজর কেড়েছিলেন। 2024 সালে গার্ডেন রিচের একটি বহুতল ভেঙে 13 জনের মৃত্যু হয়েছিল। বেআইনিভাবে বহুতল তৈরি হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই বহুতল ছিল শামসের 134 নম্বর ওয়ার্ডেই। বেআইনি নির্মাণ তার নামেই জড়িয়েছিল। ওই বহুতলটির প্রমোটার ওয়াসিমের সঙ্গে শামসের ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়। অভিযোগ, সেই সময় শামসকে আড়াল করেছিলেন ফিরদাও। সম্প্রতি তারাতলা নির্মাণের গুদাম ভেঙে পড়ার ঘটনাতেও শামসের নামে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ করেছেন ভারতীয় জনতা মজদুর দলের জনৈক নেতা। গোহত্যা সম্পূর্ণ নিষিদ্ধকরণে মাদ্রাজ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল তামিলনাড়ুর টিভিকে সরকার। প্রসঙ্গত, গত মে মাসে মাদ্রাজ হাইকোর্টে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির উন্নতির স্বার্থে 1976 সালে জারি করা সরকারি আদেশ কার্যকর করে রাজ্য জুড়ে গরু ও বাছুর জবাইয়ের ওপর তাৎক্ষণিক সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হল তামিলনাড়ু সরকার। প্রসঙ্গত, গোহত্যা নিষিদ্ধ করার দাবি জানিয়ে গত মে মাসে কোয়েম্বাটুরে এক বাসিন্দা কে সূর্যপ্রসাদ হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। তিনি আর্জি জানান জনসমক্ষে গোহত্যা বন্ধ করা হোক। তার সেই আবেদনের সাড়া দিয়ে সেই সময় বিচারপতি GR স্বামীনাথনের বিচারপতি V লক্ষ্মী নারায়ণের অবসরকালীন বেঞ্চ রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের অতিরিক্ত ডিজিকে নির্দেশ দেন এই নির্দেশ দ্রুত বলবৎ করতে হবে রাজ্যে। ভারতের সংবিধানের 48 নম্বর অনুচ্ছেদে গোহত্যা নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। আদালতে পর্যবেক্ষণে বলা হয় গোহত্যা কোনো বাধ্যতামূলক ধর্মীয় রীতি নয়। দুর্ঘটনার কবলে পড়া তালাতলার নির্মীয়মান গুদামের
পরিকাঠামোগত নকশা হাতে পেল লালবাজারের বিশেষ তদন্তকারী দল। অনুমোদিত সেই নকশা দেওয়া হবে যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞদের। মূল নকশা মেনে ওই গুদাম তৈরি হচ্ছে কিনা কিছু বদলেছে তা খতিয়ে দেখবেন তারা। গত বুধবার তারাতলার এক চায়ের গুদামের নির্মাণ কাঠামো ভেঙে পড়ে। শনিবার পর্যন্ত 16 জন প্রাণহানির খবর রয়েছে। নিয়ম মেনে নকশা তৈরি হয়েছিল কিনা তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, এই নকশা তৈরির ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেন হয়েছিল কিনা তাও তদন্তকারীদের আতশকাছের নিচে রয়েছে। প্রায় 20,000 বর্গফুট এলাকার ওপর গড়ে ওঠা গুদামঘরটির নির্মাণ কাজ চলছিল গত 1.5 বছর ধরে। সেই গুদামের নকশা ত্রুটিপূর্ণ কিনা সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের। শনিবারই তারাতলা কাণ্ডে তদন্ত শুরু হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস। তিনি জানিয়েছিলেন, খতিয়ে দেখা হবে ওই গুদামের নির্মাণের ঠিক কী ধরনের সামগ্রী ব্যবহার হয়েছিল, নকশা কেমন ছিল, নির্মাণের সময় কোনো গাফিলতি হয়েছিল কিনা। অন্যদিকে এই ঘটনা ধৃত আব্দুল হামিদের বাড়িতে তল্লাশি চালালে পুলিশ। সূত্রের খবর, ওই নকশা অনুমোদনে দালাল হিসেবে তিনি কাজ করেছিলেন বলে স্বীকার করেছে হামিদ। তবে ঠিক কত টাকার লেনদেন হয়েছিল এবং কার কাছে সেই টাকা পৌঁছেছিল সেই সব প্রশ্নের উত্তর এখন অধরা। হামিদকে জেরা করে বেশ কিছু তথ্য মিলেছে, সেই সূত্র ধরে তদন্ত চালাচ্ছে সিট। নদিয়ার বিজেপির বিক্ষোভে মুখে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, তাকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম পাথর। বুধবার দুপুরে নদিয়ার কালীগঞ্জের 34 নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কার্যালয়ে বৈঠক করছিলেন মহুয়ারা। ছিলেন দলের বেশ কয়েকজন নেতাকর্মীও। অভিযোগ, মহুয়ার বৈঠক চলার সময় তৃণমূল কার্যালয়ের সামনে জড়ো হন বিজেপির কয়েকজন কর্মী সমর্থক। কৃষ্ণনগরে তৃণমূল সাংসদ মহুয়ার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তারা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মহুয়ার গাড়ি থেকে নেমে দলীয় কার্যালয়ে ঢোকার সময় কয়েকজন তাকে কালো পতাকা দেখান। কে আছিস, সামনে আয় বলে কার্যালয়ের ভেতরে ঢুকে যান তৃণমূল সাংসদ। তারপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কার্যালয়ের দোতলা থেকে ফেসবুক লাইভ করতে থাকেন মহুয়া। তার অভিযোগ, বিজেপি নেতাকর্মীরা এই ধরনের কাজ করে গেলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। মহুয়ার ফেসবুক ভিডিও দেখা যাচ্ছে, দোতলার জানলা লক্ষ্য করে ডিম, পাথর, এমনকি গোবর ছোড়া হচ্ছে। ডিম হামলা থেকে রক্ষা পাননি মহুয়া নিজেও। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল কালীগঞ্জ থানার 4 পুলিশ কর্মী, কিন্তু তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। শেষমেশ ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে, তবে উত্তেজনা এখনও ক্রমশ প্রশমিত হয়নি। বিজেপির মহিলা মোর্চার কয়েকজন কর্মীও এখনও তৃণমূল কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন তৃণমূলের কয়েকজন মহিলা কর্মীও, তারাও পাল্টা স্লোগান দিচ্ছেন।